প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। লাশটির পোশাক পরিচ্ছদ ও তার পাশে পড়ে থাকা লাল ক্যাপ দেখে বোঝাই যাচ্ছে যে সে একজন ডেলিভারি ম্যান ছিল। সে ওই ব্যাগের দিকে অর্থাৎ কবরস্থানের ভিতরের দিকে অগ্রসর হলো। বন্ধুরা, আজকের এই ভূতের গল্পের থিমটি পাঠিয়েছে হিসাম রহমান অভ্র। অভিনন্দন আব্দুর রহিমকে আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান নির্বাচিত হওয়ার জন্য। 2022 সালের ডিসেম্বর মাস, শীতের সন্ধ্যা। পাড়ার চায়ের দোকানে আমরা তিনজন চা পান করছিলাম। আমি ঈশান এবং আমার পাশে সোহম, আর আমাদের সামনে বসে আছে মাহি। আমরা সেই স্কুলের সময় থেকেই তিনজন বেশ ভালো বন্ধু। এদিকে সোহম ও আমার বাবা মা সবাই এলাকার একটি ক্লাবের সাথে সমুদ্রের পাড়ে ট্যুরে গেছে, যার ফলে গত 2 দিন আমি আর সোহম একসাথে ঘোরাঘুরি করছি এবং রাতে সে আমার বাসায়ই থাকছে। আজকে মাহি আমার নতুন গেমিং পিসিতে গেম খেলতে এসেছে। চা পান করা শেষ করে আমরা তিনজনই আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে মাহি ও সোহম গেম খেলা শুরু করলো, আর আমি টিভি অন করলাম। বেশ কিছু সময় পর পাশের রুম থেকে সোহমের ফোন বাজার শব্দ শুনতে পেলাম। হ্যালো, কে বলছেন? ইমরান, ডেলিভারি ম্যান। স্যার, আপনার একটা পার্সেল ছিল, একটু কষ্ট করে এসে যদি নিয়ে যেতেন। কেন? আমার বাসার ঠিকানা তো দেওয়া আছে, আপনি ওইখানেই চলে আসুন। দুঃখিত স্যার, বেশ কিছু পার্সেল আজকেই ডেলিভারি করতে হবে, আর তাতে এখন রাত হয়ে গেছে। আপনি যদি একটু কষ্ট করে পুরনো কবরস্থানের পাশের রাস্তায় আসেন, তাহলে আজকে আপনি আপনার পার্সেলটি পেতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যেই আসছি ওইখানে। এবার সোহম আমার সামনে এসে বলল, ঈশান, তোর বাইকের চাবিটা দে তো। পুরনো কবরস্থানের পাশের রাস্তায় আমার একটা পার্সেল এসেছে, ওইখানে যেয়ে জিনিসটা নিয়ে আসি। ও আচ্ছা, চাবিটা প্রধান দরজার পাশেই রাখা আছে। সোহম আমার বাইক নিয়ে বেশ দ্রুততার সাথেই চলে গেল। এবার আমি ও মাহি কম্পিউটারে গেম খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। বেশ দ্রুত গতিতে সোহম বাইক চালিয়ে মাত্র 7 মিনিটের মধ্যেই পুরনো কবরস্থানের পাশের রাস্তায় পৌঁছে গেল। কিন্তু এ কি, সম্পূর্ণ রাস্তা একেবারে খালি। কালো অন্ধকারের মধ্যে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না। এবার সোহম বাইক থেকে নেমে নিজের মোবাইলটি বের করল, কিন্তু হাই, মোবাইলটি বন্ধ। চার্জ শেষ হয়ে গেছে হয়তো। এই ভেবে সে এবার হেঁটে সামনে এগিয়ে গেল। হঠাৎ পাশ থেকে কুকুরের ডাকের শব্দে সোহমের বুকের ভেতরটা যেন স্যাঁত করে উঠল। সে পাশে তাকিয়েই দেখল কবরস্থানের দেয়ালের পাশ দিয়ে একটি কালো কুকুর দৌড়ে চলে গেল, যেন সে কিছু একটা দেখে ভয়ে পালিয়ে গেল। এবার কুকুরের দিক থেকে চোখ সরিয়ে সোহম আবার আগের মতো সামনে হাঁটতে শুরু করলো। কিছু পা সামনে যাওয়ার পরই সে সেখানে থমকে দাঁড়ালো। কবরস্থানের ভাঙা গেটের সামনে কালো কিছু একটা পড়ে আছে। দ্রুত ওই কালো বস্তুটির কাছে যেয়ে সোহম একেবারে হকচকিয়ে গেল, কারণ সেটি একটি মানুষের মৃতদেহ। গলার কাছে স্পষ্ট কাটা দাগ দেখা যাচ্ছে। লাশটির পোশাক পরিচ্ছদ ও তার পাশে পড়ে থাকা লাল ক্যাপ দেখে বোঝাই যাচ্ছে যে সে একজন ডেলিভারি ম্যান ছিল। হঠাৎ কবরস্থানের দিক থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ ভেসে আসলো। সোহম ওই দিকে তাকিয়েই দেখল ডেলিভারি ম্যানের ব্যাগ, অর্থাৎ ওই ব্যাগের মধ্যেই তার কাঙ্ক্ষিত বস্তুটি আছে।
যার জন্য সে এত রাতে এখানে এসেছে। সোহম মনে মনে ভাবল এটি একটি পুলিশ কেস। তার জিনিস যদি ওই ব্যাগে থাকে তাহলে তাকেও এই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাই সোহম ঠিক করে যে দ্রুত ওই ব্যাগ থেকে তার পার্সেলটি নিয়ে সে বাসায় চলে যাবে। যেই ভাবা সেই কাজ। সে ওই ব্যাগের দিকে অর্থাৎ কবরস্থানের ভিতরের দিকে অগ্রসর হলো। চারিপাশে ছোট ছোট ঘন জঙ্গল ও পুরনো কবরের ভাঙা অংশে ভরপুর, কারণ এই কবরস্থানটি এখন আর ব্যবহার হয় না। এলাকায় পরিত্যক্ত কবরস্থান নামেই পরিচিত। কবরস্থানের ভেতরে কিছুটা যেতেই সোহম পিছন থেকে কিছু টানাটানির শব্দ শুনতে পেল, আর সে সাথে সাথে পিছনে ফিরে তাকালো। আরে, কোথায় গেল ওই ডেলিভারি ম্যানের মৃতদেহটি? সেখানে কিছুই নেই। এবার সোহমের মনকে এক অজানা ভয় যেন জাপটে ধরল, আর সে এখন ওই পরিত্যক্ত কবরস্থানের মধ্যেই অবস্থান করছে। কবরস্থান পবিত্র জায়গা, কিন্তু এই কবরস্থানটি বহুদিন ব্যবহৃত হয় না, একেবারেই পরিত্যক্ত। তাহলে কি কোনো অশুভ কিছু ঘটতে চলেছে সোহমের সাথে? সোহম এবার আর কোনো কিছু না ভেবে পিছন ফিরে আবার ওই ব্যাগের দিকে রওনা দিল। কিন্তু হাই, ব্যাগ কোথায়? সেখানে তো শুধু কিছু পুরনো হাড়গোড় পড়ে আছে। ঘড়িতে সময় রাত 10:15। মাহির সাথে কম্পিউটার গেম খেলতে খেলতে কখন যে এত সময় পার হয়ে গেল কিছুই টের পেলাম না। হঠাৎ মনে হলো, আরে সোহম কোথায়? এত সময় তো ওর চলে আসার কথা। এবার আমার মোবাইল দিয়ে সোহমকে কল করলাম। অপর পাশ থেকে জানালো সোহমের মোবাইলটি বন্ধ আছে। খুব চিন্তায় পড়ে গেলাম। এবার আর কোনো কিছু না ভেবে আমি আর মাহি দুইজনই একটি ভ্যানে করে ওই পরিত্যক্ত কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিই। বেশ কিছু সময় পর লক্ষ্য করলাম আজকের এই রাতে রাস্তায় যেন শুধু আমরা এই তিনজন। হঠাৎ বিকট একটি শব্দে ভ্যান থেমে গেল। বুঝলাম ভ্যানের চাকার টিউব ব্লাস্ট হলো। এবার আমরা দুইজন হাঁটা শুরু করলাম এই অন্ধকার রাস্তায়। সবথেকে বড় ভুল হয়েছে, আমরা দুইজনই তাড়াহুড়ো করে বাসায় নিজেদের মোবাইল রেখে চলে এসেছি। প্রায় মিনিট 5 পর আমরা দুইজন এসে পৌঁছালাম ওই কবরস্থানের ভাঙা দরজার সামনে। দরজার দিকে তাকিয়েই অবাক হলাম, সোহম ওই ভাঙা দরজার সামনেই বসে আছে। আর আমাদের দেখেই সে এদিকে এগিয়ে আসলো। আমি জানতাম তোরা আসবি। ওই ভেতরে আমার কিছু জিনিসপত্র আছে, চল নিয়ে আসি। সোহমের কথা কিছুই বুঝলাম না, তবে তার কথাতে কিসের একটা মায়া ছিল, আর সেই সাথে আদেশও। এবার আমরা কবরস্থানের ভিতরের দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছু দূর যাওয়ার পর একেবারে চমকে উঠলাম। আরে এ কি? সোহমের অর্ধ খাওয়া দেহ ঘাসের উপর পড়ে আছে, আর তার পাশেই অল্প আলোতে চকচক করছে আমার বাইকের চাবিটি। এমন সময় পেছন থেকে মাহির এক আর্তচিৎকারে দ্রুত পিছন ফিরে তাকালাম। ভাঙা কবরের মধ্য থেকে কেউ যেন মাহিকে টেনে ওই কবরের মধ্যে নিয়ে গেল, আর সেই সাথে বন্ধ হয়ে গেল মাহির চিৎকার। কি হচ্ছে এসব আমার সাথে? শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে যেয়ে পড়ে গেলাম, কারণ আমার একটি পা তখন সোহমের মুখে। কি বিভৎস অবস্থা ওই লাশ তিনটির! কি মনে হয় তোমার, কিভাবে হলো এই সব? স্যার, ওই পাগলটি বলছিল যে ওই পরিত্যক্ত কবরস্থানের এক আত্মা নাকি ডেলিভারি ম্যানের ছদ্মবেশে ওদের এখানে ডেকে এনেছিল। আরে ধুত, ওই সব পাগলের কথা বাদ দাও। ও, আমি আগেই বলেছিলাম
ওই কবরস্থান আরও লাশ চাই। তো তোরা কেউ এটি বন্ধ করিস না। কিন্তু তোরা কেউ শুনলি না আমার কথা। এখন এখন দেখ, সে নিজেই একটা লোক পাঠিয়ে ওই তাজা 3টা প্রাণ নিয়ে নিল।